হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি কেমিক্যাল থার্মোডাইনামিক্স লেকচার 2। আজকে কেমিক্যাল থার্মোডাইনামিক্সে আলোচনা করব ওয়ার্ক অ্যান্ড হিট, কার্য এবং তাপ, দ্যাট ইজ ওয়ার্ক অ্যান্ড হিট। এই কার্য এবং তাপ এই দুটি রাশি এখানে আলোচনা করব। তো প্রথমে আসি যে কার্য বলতে কী বুঝি আমরা। ধরে নাও কোনো একটা বস্তু রয়েছে, বস্তুর ওপর বল প্রয়োগ করা হচ্ছে। ধরো বস্তুর ওপর এফ বলে এই বস্তুটিকে টানছি, তাহলে বস্তুর সরণ সরলরেখা বরাবর হবে এস, এবং ফোর্স এবং এসের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে থিটা। তাহলে কার্য সমান কি জানি, বল ইন্টু সরণ। তাহলে এখানে এফ হলো বল আর এস হলো বস্তুর সরণ, কতটা সরণ করছে, এবং থিটা হলো সরণ এবং বলের মধ্যে কোণ। তাহলে কার্য মানে ডাব্লু, ডাব্লু ইজ ইকাল টু কার্য আমরা কি জানি, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে কত ফোর্স কাজ করছে, এফ কস থিটা, সরণ কত এস, রাইট। তাহলে এখানে কার্য আসবে এফ ইন্টু এস কস থিটা। এবার থিটা হচ্ছে ফোর্স এবং সরণের মধ্যে মধ্যবর্তী কোণ। তাহলে এই কোণটা কি হতে পারে, ধরো এটা কোনো একটা বস্তু রয়েছে, বস্তুকে আমরা বল প্রয়োগ করছি এই সরলরেখা বরাবর এ ফোর্স, এবং বস্তুর সরণটাও ওই একই দিকে ঘুরছে এস। তাহলে দেখো ওই একই দিকে ঘুরছে, তাহলে এই ফোর্সটা এবং সরণ একই অভিমুখে ঘুরছে, এবং তাদের মধ্যবর্তী কোণ হবে কত, থিটা ইজ ইকাল টু 0। তাহলে কস 0 মানটা হচ্ছে 1। তাহলে এই অবস্থানে বা এই রকম সিচুয়েশানে ফোর্স এবং সরণ একই দিকে, তাহলে কার্য হবে ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস ইন্টু 1। দেখো কস 0 1 হয়ে যাচ্ছে, তাহলে এফ ইন্টু এস হবে। আবার ধরো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, বলের অভিমুখ যেদিকে তার ঠিক বিপরীত দিকে বস্তু সরণ। ধরো বলের অভিমুখটা ঠিক এই পাশে রয়েছে ফোর্স, এবং বস্তু সরণ অভিমুখটা এই পাশে। তাহলে বল এবং সরণ এদের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে 180 ডিগ্রি। এইরকম সিচুয়েশানে কত হবে, কস 180 মানে -1। তাহলে ফোর্স ইজ ইকাল টু ফোর্স ইন্টু সরণ, দ্যাট ইজ কার্য ইজ ইকাল টু আমরা কী দেখব, -1। তাহলে মাইনাস এফ ইন্টু এস। তাহলে দেখো কার্য দুই রকম হতে পারে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে এই হলো আমাদের কার্যের এক্সপ্রেশন। এই কার্যের এক্সপ্রেশনে ফোর্স এবং সরণ তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করছে কার্যটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এইবার আসা যাক যে কেমিক্যাল থার্মোডাইনামিক্সে এই কার্যের রাশিমালা আমরা কোথায় ইউজ করব, কোথায় বল প্রয়োগ করা হচ্ছে এবং কোথায় সরণ ঘটছে। মনে করো কোনো একটি পাত্রে আমরা একটা রিয়াকশান ঘটাচ্ছি, এই একটা রিয়াকশান, এখানে কেমিক্যাল রিয়েজেন্ট হিসেবে নিয়ে আছে Zn এবং HCl। তাহলে Zn এবং HCl পরস্পর রিয়াকশন করবে, রিয়াকশন করলে উৎপন্ন হবে ZnCl2 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখানে এই যে আমরা পাত্র নিয়েছি, এই পাত্রে Zn এবং HCl রাখা হয়েছে, পরস্পর রিয়াকশন করবে, রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে হাইড্রোজেন গ্যাস এখান থেকে উৎপন্ন হচ্ছে। এবার আমরা কি দেখব, যে হাইড্রোজেন গ্যাসগুলো পরিবেশের সঙ্গে মিশে যাবে, তাই তো, পাত্র থেকে বেরিয়ে পরিবেশের সঙ্গে মিশে যাবে। তার মানে গ্যাসগুলো এক্সপান্ড হচ্ছে, অর্থাৎ সম্প্রসারিত হচ্ছে। আর এই গ্যাসগুলোর সম্প্রসারিত তখন হচ্ছে যখন গ্যাসের চাপটা কম।
তার মানে আমরা এই যে পাত্রটা রাখা হয়েছে, এখানে যে বায়ুমণ্ডলীয় চাপ ছিল, সেই চাপের বিরুদ্ধে গ্যাস মলিকুলগুলো এক্সপান্ড করছে। তাহলে এই চাপের বিরুদ্ধে গ্যাস মলিকুল যেহেতু এক্সপান্ড করছে, তাহলে ওই গ্যাস মলিকুল অর্থাৎ সিস্টেম কিছুটা কার্য করছে, রাইট? তাহলে এই ধরনের আমরা দেখব এই ধরনের ক্ষেত্রে কোনো একটা সিস্টেম কিছুটা কার্য করে, আমরা সেই কার্যটা মেজার করব বা পরিমাপ করব। তাহলে ধরে নেওয়া যাক কোনো একটা সিলিন্ডার রয়েছে, একটা সিলিন্ডার রয়েছে। এই সিলিন্ডারে কিছু গ্যাস মলিকুল রয়েছে, এবং এই গ্যাস মলিকুলকে একটা নির্দিষ্ট চাপে রাখা হয়েছে, একটা পিস্টন দ্বারা নির্দিষ্ট চাপে রাখা হয়েছে, এবং গ্যাস মলিকুলের আয়তন V1। এবার এই অবস্থায় ওপর থেকে নিচের দিকে চাপ প্রয়োগ করছে বায়ুমণ্ডলীয় চাপ, দ্যাট ইজ P এক্সটার্নাল, EX ফর এক্সটার্নাল মানে বহিস্থ চাপ। কেন বাইরের চাপ? এটা বায়ুমণ্ডলীয় চাপ, গ্যাসের চাপ নয়। এবার এই অবস্থায় যদি পিস্টনটা স্থির থাকে, তাহলে গ্যাস মলিকুলও নিচ থেকে উপরের দিকে চাপ প্রয়োগ করে, অর্থাৎ পিস্টনের ওপর চাপ প্রয়োগ করছে। এই চাপটা P গ্যাস অর্থাৎ গ্যাস মলিকুলের চাপ। যদি পিস্টনটা সমান থাকে অর্থাৎ এক জায়গায় স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে, তাহলে এই P এক্সটার্নাল এবং P গ্যাস দুটো চাপ কিন্তু সমান, আর দুটো চাপ সমান হলেই পিস্টনটা এক জায়গায় স্থির থাকবে। এবার ধরো এই P এক্সটার্নাল চাপটা আমরা কমিয়ে দিলাম, বা এই পিস্টনটাকে আমরা তুলে দিলাম। তুলে দিলে কি দেখব? তুলে দিলে দেখব যে গ্যাসেস মলিকুলগুলো এক্সপান্ড হচ্ছে। ধরো পিস্টনটাকে আমরা এখানটায় তুলে দিলাম, তাহলে দেখব চাপের হ্রাস ঘটবে, রাইট? চাপের হ্রাস করলে এখানটা আয়তন V1 ছিল, এখন গ্যাস মলিকুলগুলো এক্সপান্ড করবে, এক্সপান্ড করে তার আয়তন বৃদ্ধি করবে। তাহলে মোট আয়তন হয়ে গেল V2। তার মানে V1 থেকে V2 আয়তন বৃদ্ধি করেছে। তাহলে এই যে বৃদ্ধি করলো, তাহলে এর জন্য এই সিস্টেমটা কত কাজ করেছে, আমরা এর এক্সপ্রেশন আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে চাপ, এই চাপ বলতে কি বোঝায়? চাপ দ্যাট ইজ প্রেশার। এই চাপ বলতে কি বোঝায়? প্রেশার বলতে বোঝায় একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ F/A, যেখানে F হলো ফোর্স মানে বল, আর A হচ্ছে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল। তাহলে দেখো এই এক্সপ্রেশন থেকে আমরা সহজে ফোর্সটা ক্যালকুলেট করতে পারি। ফোর্স ইজিক্যাল লিখতে পারি চাপ ইন্টু A, অর্থাৎ চাপের সঙ্গে ক্ষেত্রফল গুণ করে দিলে আমরা ফোর্স পেয়ে যাব। এবার দেখো এখানে কতটা সরণ ঘটেছে, দেখো এই V1 থেকে V2 সরণ ঘটেছে, তাই তো গ্যাসের মলিকুলগুলো ধরলাম L দৈর্ঘ্যটা সরণ ঘটেছে। তাহলে কার্য সমান কত হবে? বল কত? F ইন্টু L, রাইট? F ইন্টু L cos থিটা, তাই ছিল আমাদের কার্যের এক্সপ্রেশন। তাহলে ফোর্স দেখো, ফোর্স হচ্ছে P ইন্টু A, L রয়েছে। cos থিটার মান কত হবে? দেখো গ্যাসের মলিকুলগুলো যখন এক্সপান্ড ঘটছে, এক্সপান্ডটা এই দিকে ঘটছে, অর্থাৎ যখন এক্সপান্ড ঘটছে এই দিকে ঘটছে, আর চাপের বিরুদ্ধে চাপটা কোন দিকে কাজ করছে? দেখো চাপ, বায়ুমণ্ডলের চাপ সবসময় নিচের দিকে কাজ করছে, তাহলে চাপটা এই নিচের দিকে কাজ করলো। তাহলে সরণ, গ্যাসের মলিকুলের সরণ উপর দিকে, চাপটা নিচের দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180। তাহলে আমরা দেখব যে cos 180 মানে -1, তাহলে এখানে কার্য হবে মাইনাস P ইন্টু A ইন্টু L, রাইট?
তাহলে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস পি। পি বলতে এখানে গ্যাসের যে বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ পি এক্সটার্নাল, যে চাপের বিরুদ্ধে গ্যাসটা এক্সপান্ড হচ্ছে, তাহলে আমি এখানে পি এক্সটার্নাল লিখে ফেলি। আচ্ছা দেখো ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তার মানে এই ক্ষেত্রফল ছিল পিস্টনের ক্ষেত্রফল, এটা ছিল এরিয়া, রাইট। আর এক্সপান্ড করেছে ধরো এই এল, তাহলে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যটা গুণ করলে আমরা কি পাবো, একটা আয়তন পাবো। কতটা আয়তন পাবো, এখানে দেখো এই ছিল ক্ষেত্রফল, পিস্টনের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এরিয়া ছিল, আর সেখানে এল স্মরণ করেছে অর্থাৎ V1 থেকে V2 হচ্ছে এল, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে এল যদি গুণ করি তাহলে কি পাবো, এই আয়তন পাবো। কতটা আয়তন, না এই আয়তনটা পাবো, রাইট। এই আয়তন কত, V2 মাইনাস V1 বাদে দাও, V2 মাইনাস V1, দ্যাট ইজ লিখলাম এবার ডেল্টা ভি, অর্থাৎ আয়তনের পরিবর্তন দেখাচ্ছে। পিস্টনের ক্ষেত্রফল এ, এরিয়া, এরিয়ার সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে আয়তন পেয়ে যাব। এই এরিয়া ছিল, আমরা দৈর্ঘ্যটা গুণ করলাম, আয়তন পেয়ে গেলাম। আয়তন বলতেই এই আয়তনটা বোঝাচ্ছে। তাহলে V1 থেকে V2 হয়েছে, তাহলে কতটা আয়তন, V2 মাইনাস V1 ডেল্টা ভি। তাহলে এখানে পি এক্সটার্নাল আমরা আয়তন পাবো ডেল্টা ভি, অর্থাৎ ডেল্টা ভি। তাহলে এখানে লিখব ডেল্টা ভি বা ডিভি। তাহলে এখানে কার্চির এক্সপ্রেশন হলো ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল্টা ভি, দ্যাট ইজ ডিভি। অর্থাৎ আমরা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যে কার্যটা ঘটবে সেই কার্যের এক্সপ্রেশন হবে ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস পি এক্সটার্নাল। পি এক্সটার্নাল হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এখানে পি এক্সটার্নাল বলতে বোঝায় বাইরের চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেশার, মণ্ডলীয় চাপ। আর ডেল্টা ভি হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, পরিবর্তন। তাহলে এইভাবে আমরা কোনো কেমিক্যাল রিয়াকশন যদি ঘটে তার ক্ষেত্রে গ্যাসেস মলিকুল যদি উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে আমরা চাপের রাশিমালা এইভাবে ক্যালকুলেট করতে পারি, রাইট। এরপর আমরা কি দেখব, এরপর দেখব যে এই যে প্রক্রিয়াটা দুরকমভাবে ঘটতে পারে। যে প্রক্রিয়াটা দুরকমভাবে ঘটতে পারে, একটা প্রক্রিয়া ঘটতে পারে যে রিভার্সিবল প্রসেস, আর একটা ঘটতে পারে এই রিভার্সিবল প্রসেস। প্রথমে আমরা রিভার্সিবল প্রসেসে কাজটা করব। তাহলে প্রথমে আমরা রিভার্সিবল প্রসেসে কাজ করব। রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেসে কার্য কত হবে, প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে এখানে অসংখ্য ধাপ থাকবে এবং প্রতিটা ধাপের মধ্যে একটা সাম্যাবস্থা থাকবে। এখানে অসংখ্য ধাপ থাকবে এবং প্রতিটা ধাপের মধ্যে একটা সাম্যাবস্থা থাকবে। তাহলে ধরে নিই কোনো একটি গ্যাস সিলিন্ডার রয়েছে, এই গ্যাস সিলিন্ডার। এবার এখানে একটা পিস্টন রয়েছে, পিস্টন রয়েছে। পিস্টনটা ওয়েটলেস এবং ফ্রিকশনলেস, মানে ভরহীন এবং ঘর্ষণহীন। এবং এখানে গ্যাস মলিকুল রয়েছে, এই গ্যাস মলিকুল রয়েছে। ধরে নিই এখানে গ্যাস মলিকুল ধরি এন মোল গ্যাস রয়েছে, এন মোল আদর্শ গ্যাস, এন মোল আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাস হওয়ার জন্য এর সমীকরণ ফলো করবে পিভি সমান NRT। এবং এই রিভার্সিবল প্রসেসের সময় আমরা উষ্ণতা সমান রাখা হবে, অর্থাৎ টি এর কোনো পরিবর্তন ঘটবে না, এর কোনো পরিবর্তন ঘটবে না, পরিবর্তন ঘটবে না। তাহলে টি এর যখন কোনো পরিবর্তন অর্থাৎ উষ্ণতা কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে এই প্রসেসটি হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। তাহলে রিভার্সিবল সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া।
রিভার্সিবল সমষ্ণ প্রক্রিয়া আমরা কাজ করছি। এবার এখানে এন মোল গ্যাস রয়েছে, আর আয়তন এখানে ধরে নিলাম আয়তন রয়েছে ইজ ইকুয়াল টু V1। এই আয়তনটা প্রাথমিক আয়তন ইজ ইকুয়াল টু V1। এবার এই অবস্থায় দেখো বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করছি গ্যাসের ওপর, সেই চাপটা আমরা পি এক্সটার্নাল ধরে নিচ্ছি। দ্যাট ইজ পি এক্সটার্নাল ইজ ইকুয়াল টু বায়ুমণ্ডলীয় চাপ। এবার গ্যাস মলিকুলও ওই পিস্টনের ওপর চাপ প্রয়োগ করে, এই চাপটা আমরা বলবো পি গ্যাস, অর্থাৎ গ্যাসের চাপ। যেহেতু পিস্টনটা এক জায়গায় স্থির আছে বা সাম্যাবস্থা রয়েছে, তাহলে পি এক্সটার্নাল এবং পি গ্যাস দুটি সমান। তাহলে এখানে পি এক্সটার্নাল ইজ ইকুয়াল টু পি গ্যাস সমান। এবার প্রসেসটা রিভার্সিবল প্রসেস। এই রিভার্সিবল প্রসেসে কী করবো না, একটু একটু করে চাপটা হ্রাস করিয়ে, অর্থাৎ গ্যাসের চাপটা একটু একটু করে হ্রাস করিয়ে আমরা আয়তন বৃদ্ধি ঘটাবো, তাই তো? তাহলে দেখো আমরা গ্যাসের চাপটা এই ক্ষুদ্র ক্ষুদ্র চাপের হ্রাস ঘটিয়ে আমরা আয়তন বৃদ্ধি করাবো, রাইট? এই ক্ষুদ্র চাপ ধরো এখানে পিস্টনটা একটুখানি তুলে দিলাম, এখানটা ছিল আমরা এখানটা তুলে দিলাম, রাইট? এইখানটা ছিল, তুলে দিলে গ্যাসে অণুগুলো কী করবে, এক্সপান্ড করে গেল। তাহলে আয়তন কিছুটা বৃদ্ধি পেল, ওই ধরো এই ডিভি আয়তন বৃদ্ধি পেল। আবার ক্ষুদ্র পরিমাণ আমরা ওই পিস্টনটাকে তুলে দিলাম, ধরো এখন এখানটা ছিল, আমরা এই একটুখানি তুলে দিলাম। তাহলে আবার গ্যাসের মলিকুলগুলো আয়তন বৃদ্ধি পাবে। এইভাবে অসংখ্য ধাপে গ্যাসের আয়তনটাকে আমরা বৃদ্ধি করছি। তাহলে এক সময় আমরা দেখব যে এইভাবে অসংখ্য ধাপে গ্যাসের আয়তন বৃদ্ধি করলে, ধরলাম এখানটা গ্যাসের আয়তন V1 ছিল, আমরা অসংখ্য ধাপে V2 পর্যন্ত নিয়ে গেছি, এইভাবে অসংখ্য ধাপে নিয়ে গেছে। দেখো প্রতিটা ধাপে বাইরের প্রেশার পি এক্সটার্নাল এবং গ্যাসের যে প্রেশার পিস্টনের উপর প্রতিটা ধাপে সমান, কারণ খুব ক্ষুদ্র পরিবর্তন ঘটার ফলে এক্সটার্নাল প্রেশার এবং গ্যাসের চাপ খুব একটা পরিবর্তন ঘটেনি, সমান হয়ে গেছে। তাহলে এখানেও অসংখ্য ধাপে ফাইনাল স্টেজে চলে এসেছে, পি এক্সটার্নাল এবং গ্যাসটা এক্সপান্ড হয়ে গেছে। কথা হয়েছে না, V1 থেকে V2 হয়েছে, এরকম এক্সপান্ড হয়েছে। তাহলে আমাদের কার্চির রাশিমালা কী হবে? দেখো আমরা কার্চির রাশিমালা পেয়েছি যে W ইজ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল প্রেশার ইন্টু ডেল্টা ভি, রাইট? কিন্তু যখন আমরা দেখলাম যে এই পি এক্সটার্নাল প্রেশার এখানে রিভার্সাল প্রসেসের ক্ষেত্রে প্রতি মুহূর্তে কিন্তু পি এক্সটার্নাল প্রেশারটা গ্যাসের চাপের সঙ্গে সমান, এই যে পি এক্সটার্নাল পি গ্যাস সমান থাকবে প্রতি মুহূর্তে সমান। কেন সমান হচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র আমরা পরিবর্তন ঘটেছে, প্রতিটা পরিবর্তনে কিন্তু এক্সটার্নাল প্রেশার এবং পি গ্যাস প্রায় সমান। তাহলে এই পি এক্সটার্নাল প্রেশারটাকে আমি পি গ্যাস করে দিলাম, যেহেতু ক্ষুদ্র পরিবর্তন ঘটছে প্রতিটা পরিবর্তনে গ্যাসের চাপ এবং পি এক্সটার্নাল প্রেশার সমান। তাহলে যেহেতু পি গ্যাস করে দিচ্ছি, তাহলে গ্যাসের ইকুয়েশন ফলো করবে, দিস ইকুয়েশন পি গ্যাস আয়তন ভি সমান এন আর টি। তাহলে আমরা পি গ্যাস সমান কি লিখতে পারবো, পি গ্যাস সমান লিখব ইজ ইকুয়াল টু এন আর টি বাই ভি। তাহলে মাইনাস এন আর টি বাই ভি অ্যান্ড টিভি। তাহলে এক্সপ্রেশনটা এখানে চেঞ্জ করে নিলাম। এবার দেখো আমরা গ্যাসের যে আয়তন, এখানে যে ভি আয়তন গ্যাস ছিল, সেই আয়তনটা অসংখ্য ক্ষুদ্র ধাপে পরিবর্তন ঘটে ফাইনাল যে আয়তন রয়েছে সেটা হচ্ছে V2,
অর্থাৎ প্রাথমিক আয়তন V1 ছিল, তাহলে অন্তিম আয়তন is equal to V2 হবে। তাহলে প্রতিটা স্টেপ কতটা কার্য করছে, তাহলে মোট টোটাল কার্য কত পাবো, তাহলে প্রতিটা স্টেপ যোগ করি, তাই না? তাই যোগ করার জন্য আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে মাইনাস V1 থেকে আমরা V2, অর্থাৎ এই V1 থেকে V2, এই যে V1 ছিল V1 থেকে V2 আয়তন যে সম্প্রসারণ হয়েছে তার আমরা প্রত্যেকটা কার্য যোগ করি। তাহলে nRT dB/V। দেখো n মোল অর্থাৎ গ্যাসের মোলের সংখ্যা কোনো পরিবর্তন ঘটেনি, কারণ এটা পিস্টন দিয়ে আটকানো ছিল, বাইরে থেকে কোনো মলিকুল ভেতরে প্রবেশ করেনি বা ভেতর থেকে কোনো মলিকুল বাইরে আসেনি, তাহলে মোল সংখ্যা চেঞ্জ করবে না। টেম্পারেচারে কোনো পরিবর্তন ঘটবে না, আগেই বলে দিয়েছি, আর আর এই মানটা কনস্ট্যান্ট। তাহলে nRT এখানে একটা ধ্রুবক রাশি, ধ্রুবক রাশিকে ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে আমরা এই ধ্রুবক রাশিটিকে ইন্টিগ্রেশনের বাইরে করে দিই। মাইনাস nRT V1 V2 dV/V। তাহলে দেখো এইটা ইন্টিগ্রেশন করলে কি আসে, dx/x যদি ইন্টিগ্রেশন করি তাহলে তার ফর্মুলা আসবে ln x। এবার এখানে যে লিমিট রয়েছে সেটাকে লিমিট বলা হয়, x1 থেকে x2 একটা লিমিট রয়েছে, তাহলে আমরা লিমিটটা বসাতে হবে x1 থেকে x2। কীভাবে বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপারটা আগে বসাবো মাইনাস লোয়ার, তার মানে এক্সের জায়গায় x2 বসাও মাইনাস ln x1। এখানে ln হচ্ছে ln ইজ ইকাল টু লগ ই বেস, ন্যাচারাল লগ, ln হলো লগ ই বেস। তাহলে এখানে একই রকম হবে, এটাকে আমরা x ভাবলে, এটা ভিটাকে x ভাবলে, তাহলে আমরা কী লিখব, মাইনাস nRT, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, ln v আসবে, ln v। তার লিমিট রয়েছে V1 থেকে V2, তাহলে মাইনাস nRT আপার কত হয়েছে V2, তাহলে v এর জায়গায় V2 বসাবো, মাইনাস লোয়ার কত হচ্ছে V1। তো লগের ক্ষেত্রে দেখো লগ a মাইনাস লগ b, এটাকে লিখতে পারি আমরা লগ a/b, রাইট? লগের সূত্র লগ a মাইনাস লগ b, এটাকে লিখতে পারি লগ a/v। তাহলে এখানেও মাইনাস nRT ln V2/V1। এবার এই lnটাকে যদি আমরা লগ 10 বেসে করতে যাই, করতে পারো আবার নাও করতে পারো, তাহলে লগ ই বেস a ইজ ইকাল টু 2.303 ইন্টু লগ 10 বেস a, অর্থাৎ এই বেসকে 10 বেসে কনভার্ট করতে হলে 2.303 গুণ করতে হবে। তাহলে এখানে তাই করি, মাইনাস nRT 2.303, এবার লগ V2/V1, রাইট? তাহলে দেখো এখানে কার্য যেটা পেলাম W ইজ ইকাল টু মাইনাস 2.303 nRT লগ V2/V1। তাহলে এখানে V2 ইজ ইকাল টু ফাইনাল ভলিউম, আর V1 ইজ ইকাল টু ইনিশিয়াল ভলিউম, আর এখানে n হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে টেম্পারেচার। তাহলে তোমরা যে কোনো একটি ইকুয়েশন মনে রাখবে, মাইনাস nRT ln V2/V1, ln দিয়ে মনে রাখতে পারো, ln হচ্ছে লগ ই বেস, অথবা 2.303 nRT লগ V2/V1, এইটাকেও এখানে মনে রাখতে পারো, যে কোনো একটি ইকুয়েশনকে মনে রাখতে পারো।
প্রবলেম করার সময় যে কোনো একটি ইকুয়েশন বসিয়ে আমরা প্রবলেম করলেই হবে। এবার এই রিভার্সাল প্রক্রিয়া আমরা সম্প্রসারণ করলাম। যদি কম্প্রেশন করতাম অর্থাৎ সংকুচিত করতাম তাহলে এক্সপ্রেশন কী আসতো? তাহলে আগেরটা আমরা এক্সপান্ড করলাম, এখন কম্প্রেশন করব অর্থাৎ সংকুচিত করব বা সংকোচন করব। সংকোচন করলে, গ্যাসের সংকোচন করলে তার এক্সপ্রেশন কী হবে? দেখো সংকোচন যদি করি তাহলে আমরা তার এক্সপ্রেশন কী হবে? ধরো এখানে একটা গ্যাস এন মোল গ্যাস মলিকুল ছিল এবং সেটা পিস্টন দ্বারা আটকানো ছিল, এন মোল গ্যাস মলিকুল। ঠিক আছে, এখানে আমরা পিস্টন যে চাপ প্রয়োগ করছে পি এক্সটার্নাল, আর গ্যাস মলিকুলও পিস্টনের উপর চাপ প্রয়োগ করছে, সেটা হচ্ছে পি গ্যাস। এবার আমরা সংকোচন করব অর্থাৎ চাপটাকে, বাইরের যে চাপটাকে আমরা বৃদ্ধি করব। এর ফলে কী হয়? গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। যদি পিস্টনটাকে আমরা ধীরে ধীরে নিচে নামাই তাহলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, আর গ্যাসের যদি চাপ বৃদ্ধি পায় আমরা জানি গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে যায়, তার মানে গ্যাসটা সংকুচিত হচ্ছে, রাইট? তাহলে ধরে নাও যে গ্যাস মলিকুল এখানটা V1 আয়তন ছিল, আমরা অসংখ্য ধাপে, একদম ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে আমরা গ্যাসের সংকোচন ঘটাচ্ছি। তাহলে সংকোচন ঘটে ধরো এইরকম সংকোচন ঘটে গেল, এখানে ফাইনাল ভলিউম হচ্ছে V2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সংকোচন ঘটেছে প্রাথমিক আয়তন V1 এবং ফাইনাল আয়তন V2, এবং এখানে এন মোল গ্যাস মলিকুল রয়েছে আর এখানেও এন মোল গ্যাস মলিকুল। আর এই যে কাজটা করেছি আমরা সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ায় কোনো উষ্ণতা কোনো পরিবর্তন ঘটবে না, তার মানে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0, উষ্ণতা কোনো পরিবর্তন করবে না। তাহলে এই সমগ্র যে প্রসেসটা ঘটেছে সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে কার্শু ইজ ইকুয়াল টু জানি আমরা মাইনাস পি এক্সটার্নাল ডিভি। তাহলে পি এক্সটার্নাল যেটা আছে সেটা গ্যাসের সঙ্গে সমান, কারণ আমরা আগেই সেটাকে এক্সপ্লেন করেছি। তাহলে গ্যাসের যদি সমান হয় তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ লিখতে পারি, কারণ এটা আদর্শ গ্যাস ছিল। তাহলে পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, তাহলে মাইনাস এনআরটি বাই ভি ডিভি। ওকে, এবার আমরা ইন্টিগ্রেশন করব মাইনাস এনআরটি V1 থেকে V2 ডিভি বাই ভি। তাহলে দেখো মাইনাস এনআরটি, এটাকে ইন্টিগ্রেশন করলে ln ভি আসবে V1 থেকে V2, এনআরটি তাহলে আসবে ln V2 বাই V1। তাহলে দেখো দুটো এক্সপ্রেশনই একই, কিন্তু এখানে V2র মানটা কম হবে V1 এর তুলনায়, বা W ইজ ইকুয়াল টু মাইনাস 2.303 NRT লগ V2 বাই V1। এখানে কিন্তু আয়তনটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ যে ফাইনাল যে আয়তনটা আসবে, এই ফাইনাল আয়তনটা আসবে V2টা V1 এর তুলনায় অনেক কম হবে। কিন্তু আগে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সম্প্রসারণ, সেখানে V2র মানটা অনেক বেশি V1 এর তুলনায়। তাহলে এখানে দুটো এক্সপ্রেশনই একই আসছে, তাহলে আমরা একটাই এক্সপ্রেশন মনে রাখবো, সেখানে V1 এবং V2র মানটা বসিয়ে সেখানে দেখব যে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে। যদি প্রাথমিক আয়তন থেকে আয়তন বৃদ্ধি পায় তাহলে সেটা সম্প্রসারিত হচ্ছে, প্রাথমিক আয়তন থেকে যদি আয়তনটা হ্রাস পায় তাহলে সংকুচিত হচ্ছে, কিন্তু এক্সপ্রেশন একটাই, W ইজ ইকুয়াল টু মাইনাস এনআরটি ln V2 বাই V1 অথবা W ইজ ইকুয়াল টু মাইনাস 2.303 NRT লগ V2 বাই V1।
তাহলে এইভাবে রিভার্সিবল সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যের রাশিমালা এইটাই। এখানে তোমাকে মনে রাখতে হবে যে ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস 2.33 nRT log V2 বাই V1। যদি এখানে আয়তন বৃদ্ধি পায় তাহলে সম্প্রসারিত হয়েছে, আর যদি আয়তনটা কমে যায় তাহলে সংকোচন হয়েছে। এবার আসবো আমরা যে ইরিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যের রাশিমালা কী হবে। এবার আমরা আসবো ইরিভার্সিবল প্রক্রিয়া। ইরিভার্সিবল প্রক্রিয়া, ইরিভার্সিবল প্রক্রিয়া বা প্রসেস, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কার্যের রাশিমালা কী হবে এটা আমাদের জানতে হবে। তো ইরিভার্সিবল প্রক্রিয়া মানে একটা স্টেপে বা একটা ধাপে কাজটা সম্পন্ন হবে। আমরা সমস্ত প্রক্রিয়ায় কাজটা করব, সমস্ত প্রক্রিয়া অর্থাৎ উষ্ণতা কোনো পরিবর্তন করবে না। তাহলে ধরে নাও যে একটা সিলিন্ডারের মধ্যে n মোল গ্যাস রয়েছে। এই একটা সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারের মধ্যে n মোল গ্যাস মলিকুল রয়েছে এবং সিলিন্ডারটা ভরলেস এবং ফ্রিকশনলেস হবে, অর্থাৎ মাসলেস এবং ফ্রিকশনলেস। এখানে আয়তন V1 আয়তন আছে। এই অবস্থায় বায়ুমণ্ডলীয় চাপ নিচের দিকে কাজ করছে, অর্থাৎ P এক্সটার্নাল প্রেশার, এবং গ্যাস মলিকুলগুলো ওই পিস্টনের উপর চাপ প্রয়োগ করে, আর সেই চাপটা আমরা P গ্যাস বলছি। যেহেতু পিস্টনটা স্থির, তাহলে আমরা লিখতে পারছি যে P এক্সটার্নাল ইজ ইকাল টু P গ্যাস, এবং গ্যাসের আয়তন V1। তাহলে এখানে n মোল গ্যাস রয়েছে, আর সেই গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস, n মোল আদর্শ গ্যাস, যে গ্যাসগুলি PV সমান nRT সমীকরণ মেনে চলবে। টি এর কোনো পরিবর্তন ঘটবে না। আর প্রাথমিক যে আয়তন রয়েছে সেটা V1। এবার এখানে আয়তন যে সম্প্রসারণ ঘটাবো, সে আয়তন সম্প্রসারণটা আসবে ওয়ান স্টেপ, কারণ প্রক্রিয়াটা ইরিভার্সিবল প্রক্রিয়া। তাহলে আমরা কি দেখব যে আয়তনটাকে সম্প্রসারিত করা হলো। দেখো আয়তনটা কি করে সম্প্রসারিত করব, আয়তনটাকে কি করে সম্প্রসারিত করা যায়। তাহলে পিস্টনটাও উপর দিকে তুলে দাও, পিস্টনটা উপর দিকে তুলে দিলাম, রাইট। তাহলে গ্যাস মলিকুলগুলো এরকম ভি আয়তন ছিল, যেই পিস্টনটা উপর দিকে তুলে দিয়েছি সঙ্গে সঙ্গে গ্যাসের চাপ হ্রাস পেয়েছে, রাইট। পিস্টনটাকে উপর দিকে তুলে দেওয়ার ফলে গ্যাসের চাপ সঙ্গে সঙ্গে হ্রাস পেয়েছে। আর গ্যাসের চাপ হ্রাস পেলে কী হবে, গ্যাস মলিকুলগুলো এক্সপান্ড ঘটবে, এই এক্সপান্ড ঘটলো। তাহলে এক্সপান্ড ঘটে আয়তন হয়ে গেছে V2, কিন্তু এখানে প্রেশার রয়েছে P এক্সটার্নাল প্রেশার। যখন আয়তন কনভার্ট হয়ে যাচ্ছে V2 আয়তন পরিণত হয়ে গেল, তখন কিন্তু গ্যাস মলিকুল আবার ওই পিস্টনের উপর চাপ প্রয়োগ করছে। তাহলে চাপ প্রয়োগ করলে তখন কিন্তু গ্যাসের চাপ আর P এক্সটার্নাল সমান। তাহলে এখানে একটু ভাবতে হবে যে প্রথম যখন গ্যাস মলিকুল এক্সপান্ড করছিল তখন কিন্তু P এক্সটার্নাল আর গ্যাসের চাপ সমান নয়। যদি সমান হতো তাহলে গ্যাস মলিকুল এক্সপান্ড হতো না, রাইট। তাহলে এই যে অন্তিম যে চাপটা, অর্থাৎ গ্যাস মলিকুলের এক্সপান্ড হওয়ার পর যে চাপ, তখন কিন্তু গ্যাসের চাপ আর P এক্সটার্নাল চাপটা সমান। তার কারণ এই যে পিস্টনটা আর কিন্তু উপরে উঠছে না বা নিচে নামছে না। তাহলে এই মুহূর্তে গ্যাসের চাপ এবং এক্সটার্নাল প্রেশার সমান। তাহলে আমরা কি দেখব, তাহলে দেখো এখানে P গ্যাস এবং P এক্সটার্নাল প্রেশার সমান হয়ে যাচ্ছে। কখন সমান হচ্ছে, যখন অন্তিম অবস্থায় আসছে, এই যে অন্তিম অবস্থায় আসছে তখন কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কার্যের এক্সপ্রেশন কি দেখব, W ইজ ইকাল টু মাইনাস
কোন চাপের বিরুদ্ধে কাজ করছে? না পি এক্সটার্নাল প্রেশার। এবং ডিভি আয়তনের পরিবর্তন কত? তাহলে দেখো এই যে চাপের বিরুদ্ধে কাজ করছে সেই চাপটা এখন গ্যাসের চাপের সঙ্গে সমান নয়। কারণ এইখানে যখন ছিল গ্যাসের চাপ, অর্থাৎ এই অবস্থায় পি এক্সটার্নাল এবং পি গ্যাস সমান ছিল, যখনই গ্যাসের চাপটা হ্রাস হয়েছে সেই হ্রাসটা কিন্তু পি এক্সটার্নালের সঙ্গে সমান নয়। যদি সমান হতো তাহলে গ্যাসের এক্সপান্ড ঘটতো না, রাইট? তাহলে এইটা যেহেতু গ্যাসের চাপ নয়, তাহলে কিন্তু আমরা গ্যাসের ইকুয়েশন বসাতে পারবো না। তাহলে আয়তন পরিবর্তন ঘটেছে, তাহলে টোটাল কার্য কত হবে? তাহলে পি এক্সটার্নাল ইন্টিগ্রেশন করে দিই, শুধুমাত্র ডিভিকে ইন্টিগ্রেশন করব, কারণ পি এক্সটার্নাল হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এখানে বায়ুমণ্ডলীয় চাপটা গ্যাসের চাপ নয়। তাহলে আয়তন পরিবর্তন ঘটেছে V1 থেকে V2। দেখো dx-এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা x পাবো। তার লিমিট x1 থেকে x2 যদি নিই তাহলে আমরা কি লিখব? সবসময় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে x2 মাইনাস x1 লিখব, আপার মাইনাস লোয়ার। তাহলে এখানেও একই রকমভাবে পি এক্সটার্নাল কত থাকবে? ভি আসবে, ডিভিকে ইন্টিগ্রেশন করলে ভি আসবে, তাহলে V1 V2। তাহলে পি এক্সটার্নাল V2 মাইনাস V1। তাহলে এই যে আয়তনগুলো এগুলো গ্যাসের আয়তন, আর সেই গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখব? যে প্রথম ক্ষেত্রে ধরো প্রেশার ছিল P1, আয়তন ছিল V1 nRT এখানে ছিল। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো? যে আয়তন বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রেশার P2 = V2 সমান nRT, কারণ নাম্বার অফ মলিকুল সংখ্যা কোনোরকমভাবে হ্রাস বা বৃদ্ধি পায়নি, কারণ বাইরে দিকে কোনো মলিকুল ভেতরে প্রবেশ করেনি বা ভেতর দিকে কোনো মলিকুল বাইরে যায়নি, এবং টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া টেম্পারেচার কনস্ট্যান্ট। এইখানে যে চাপটা সেই চাপটা দেখো পি এক্সটার্নাল চাপের সঙ্গে সমান, রাইট? তাহলে এই চাপটা দ্যাট ইজ P2 = পি এক্সটার্নাল চাপের সঙ্গে সমান, কারণ যখন গ্যাসের আয়তন V2 হয়ে গেছে তখন দেখো এই পিস্টনটা নির্দিষ্ট জায়গায় স্থির। তার মানে এই গ্যাস মলিকুল উপর দিকে যে চাপ প্রয়োগ করছে আর উপর থেকে নিচের দিকে যে চাপ প্রয়োগ করছে পি এক্সটার্নাল দুটোর সমান হবে। তাহলে P2 চাপ গ্যাসের চাপ আর পি এক্সটার্নাল সমান, তাহলে পি এক্সটার্নাল = P2 লিখতে পারি। তাহলে এখানে আমি একটু চেঞ্জ করে দিই P2, তাহলে P2 V2 মাইনাস V1। আবার এই এক্সপ্রেশনটা আমরা চেঞ্জ করতে পারি কি করে? দেখো V2 আর V1 এর মানটা চেঞ্জ করে, তাহলে P2 V2 সমান nRT। তাহলে এখান থেকে V2 = লিখতে পারি nRT বাই P2। একই রকমভাবে P1 V1 সমান nRT, তাহলে V1 সমান nRT বাই P1। এবার এই V2 আর V1 এর মানটা এখানে বসাতে পারি, মাইনাস P2 nRT বাই P2 মাইনাস nRT বাই P1। এবার দেখো এখান থেকে আমরা nRT কমন নিতে পারি, তাহলে মাইনাস nRT কমন নিলাম, আর P2টা গুণ করে দিতে পারি, P2 বাই P2, এটা গুণ করলে কত হবে? P2 P1। nRT কমন নিলাম, P2টাকে এনে গুণ করে দিলাম, তাহলে মাইনাস nRT 1 মাইনাস P2 P1। তাহলে এইটাও একটা এনাদার এক্সপ্রেশন এই রিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে যে কার্চির কত মান আসবে সেই মানের একটা ইকুয়েশন পেলাম, মাইনাস nRT 1 মাইনাস P2 বাই P1। P2 এখানে হচ্ছে ফাইনাল প্রেশার, আর সেই ফাইনাল প্রেশারটা পি এক্সটার্নালের সঙ্গে সমান হবে, আর P1 হচ্ছে ইনিশিয়াল প্রেশার। যে ইনিশিয়াল প্রেশার জন্য গ্যাসের মলিকুলগুলো এক্সপান্ড করছিল। তো আমরা সাধারণত এই এক্সপ্রেশনটা মনে রাখবো, W =
মাইনাস পি এক্সটার্নাল প্রেশার V2 মাইনাস V1। আমরা এই ছোট্ট ইকুয়েশনটাকে মনে রেখে আমরা প্রবলেমগুলো সলিউশন করব। অর্থাৎ এই রিভার্সাল প্রক্রিয়ার ক্ষেত্রে মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1, রাইট? তাহলে এখানে যদি সংকুচিত হতো তাহলে আমরা ওই একই এক্সপ্রেশন পেতাম, পি ইরিভার্সিবল সমান মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1, ওই একই এক্সপ্রেশন পেতাম যদি সংকুচিত হতো। তাহলে সংকোচনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে আয়তনটা সংকুচিত হচ্ছে, তার মানে ফাইনাল যে ভলিউমটা সেটা কমে যায়, অর্থাৎ V2-র মানটা কমে যাবে V1-এর ক্ষেত্রে। তাহলে দুটোর ক্ষেত্রে এক্সপ্রেশন একই আসবে, শুধুমাত্র V1 এবং V2-র মানটা আমরা দেখব একটা বৃদ্ধি পাচ্ছে, একটা কমে যাচ্ছে। তাহলে এক্সপ্রেশন একই, অর্থাৎ আমরা কার্যের দুটো এক্সপ্রেশন পেলাম, একটা W রিভার্সিবল দ্যাট ইজ REV মাইনাস NRT ln V2 বাই V1, ঠিক আছে? আর এই রিভার্সিবল ইজ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1। যদি সম্প্রসারণ হয় তাহলে V2 গ্রেটার দ্যান V1 আসবে, আর সংকোচন হলে V1 গ্রেটার দ্যান V2। তাহলে এই দুটো এক্সপ্রেশন আমাদের মনে রাখতে হবে, এইবার আমরা আলোচনা করব হিট মানে তাপ। এই তাপ শক্তি নিয়ে আমরা আলোচনা করব, তাপ শক্তি। তো তাপ কখন বস্তুর মধ্যে সঞ্চালিত হয়? ধরো দুটি বস্তু পরস্পর কাছে আছে, এই দুটো বস্তুর মধ্যে উষ্ণতা পার্থক্য হলে, ধরো এই বস্তুটা কোল্ড ঠান্ডা আছে আর এই বস্তুটা হট আছে, তাহলে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। কিভাবে আদান প্রদান ঘটবে না, হট যে বস্তুটা রয়েছে সেখান থেকে তাপ কোল্ডের কাছে যাবে, অর্থাৎ কিউ পরিমাণ তাপ চলে যাবে, রাইট? তাহলে উষ্ণতার পার্থক্য, এখানে টি এর মানটা কম আর এখানে টি এর মানটা বেশি। তাহলে এখানে বুঝতে পারছি যে দুটি বস্তুর মধ্যে যদি উষ্ণতা পার্থক্য থাকে তাহলে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। তো একই রকমভাবে আমরা সিস্টেম এবং সারাউন্ডিংয়ের কথা ভাবলে, যদি সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে যখন তাপের আদান প্রদান ঘটবে তখন তাদের কিন্তু উষ্ণতা পার্থক্য থাকবে, বা সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে উষ্ণতা পার্থক্য থাকলে তাপের আদান প্রদান ঘটবে। আর এই তাপকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব, কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তাপকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। এবার এই থার্মোডাইনামিক্সে এই কিউ এর কিছু কনভেনশন রয়েছে বা প্রথাগত নিয়ম রয়েছে। কি নিয়ম? কিছু নিয়ম রয়েছে। ধরো কোনো একটা সিস্টেম রয়েছে, একটা সিস্টেম এবং বাকিটা সারাউন্ডিং রয়েছে। সারাউন্ডিং মানে পরিবেশ। যদি পরিবেশ থেকে সিস্টেম তাপ গ্রহণ করে তাহলে সিস্টেমের শক্তি কী বৃদ্ধি পাবে? যদি পরিবেশ থেকে সিস্টেম তাপ গ্রহণ করে তাহলে সিস্টেমের শক্তি বৃদ্ধি পাবে। তো যেহেতু শক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে এই তাপকে আমরা পজিটিভ আকারে লিখব, অর্থাৎ সারাউন্ডিং থেকে তাপ সিস্টেমে প্রবেশ করছে, তাহলে এই তাপকে আমরা প্লাস কিউ আকারে লিখব। এই প্লাস কিউ বোঝাচ্ছে যে সিস্টেমের মধ্যে তাপটা প্রবেশ করছে, তার মানে সিস্টেম তাপ গ্রহণ করে। আর যদি দেখা যায় এই সিস্টেম রয়েছে আর এখানে সারাউন্ডিং, যদি সিস্টেম নিজে তাপ বর্জন করে সারাউন্ডিংকে দেয় তাহলে সিস্টেমের শক্তি কমে যায়।
সিস্টেমের শক্তি কমে যায়। অর্থাৎ এই তাপকে আমরা মাইনাস কিউ দ্বারা প্রকাশ করব। তাহলে মাইনাস কিউ এটা বোঝাচ্ছে যে সিস্টেম দ্বারা বর্জিত তাপ, সিস্টেম দ্বারা বর্জিত তাপ, অর্থাৎ সিস্টেম কতটা তাপ বর্জন করছে, মাইনাস কিউ। তাহলে এই যে প্লাস এবং মাইনাস এই দুটো সাইনের কিন্তু গুরুত্ব রয়েছে। যখন প্লাস কিউ বলবো তার মানে বুঝতে হবে সিস্টেম তাপটা গ্রহণ করেছে, আর মাইনাস যখন বলবো তার মানে সিস্টেম তাপটা ছেড়ে দিয়েছে বা বর্জন করেছে। প্লাস কিউ মানে তাপটা গ্রহণ করেছে, আর মাইনাস মানে তাপটা বর্জন করেছে বা বর্জিত করেছে, বর্জিত তাপ। তাহলে এইটা হচ্ছে এখানে সাইন কনভেনশন অফ হিট, অর্থাৎ হিটের যে সাইন বা চিহ্নটা রয়েছে তার এইটাই এখানে তাৎপর্য। কেন প্লাস লিখছি না, বাইরে থেকে তাপ যদি সিস্টেম প্রবেশ করে তাহলে সিস্টেমের শক্তি বৃদ্ধি পাবে, তা বৃদ্ধি পেলে আমরা প্লাস দিয়ে লিখি। আর সিস্টেম যদি তাপটা বর্জন করে তাহলে সিস্টেমের শক্তি কমে যাচ্ছে, তখন আমরা মাইনাস দিয়ে এটাকে প্রকাশ করব। এবার আসা যাক কার্য। কার্যের যে এক্সপ্রেশন পেয়েছিলাম রিভার্সিবল এবং ইরিভার্সিবল প্রক্রিয়া, এই কার্যকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করব। থার্মোডাইনামিক্সে কার্যকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। এই কার্যের সাইন কনভেনশন কী হবে, অর্থাৎ চিহ্নের নিয়মটা কী হবে। কার্য কিন্তু এক প্রকার শক্তি। ধরো সিস্টেম, একটা সিস্টেম রয়েছে, সিস্টেম নিজে কাজ করছে। যখন সিস্টেম নিজে কাজ করবে তার শক্তি কী হবে, কমে যাবে। কোনো সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে শক্তি কমে যায়, তার শক্তি কমে গেলে কি মাইনাস দেবো আমরা। তাহলে সিস্টেম নিজে কাজ করলে, সিস্টেম নিজে কাজ করলে সেই কাজকে আমরা মাইনাস ডাব্লু দ্বারা প্রকাশ করব। মাইনাস বোঝাচ্ছে সিস্টেম নিজে কাজ করছে, তার কারণ কার্যকর শক্তি নিজে কাজ করলে নিজের শক্তি কমে যাবে, তাহলে মাইনাস দিয়ে প্রকাশ করব। এবার ধরো সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে, তার মানে সিস্টেমের কার্যটা, এই কার্যটাকে আমি সিস্টেমের ওপর করছি, অর্থাৎ সিস্টেমকে কার্য প্রদান করা হচ্ছে। তাহলে কার্যকর শক্তি প্রদান করছে সিস্টেমকে, তার মানে সিস্টেমের কী হবে, শক্তির বৃদ্ধি পাবে। তাহলে এখানে কার্যকে আমরা প্লাস সাইন দিয়ে লিখব, অর্থাৎ প্লাস ডাব্লু। তাহলে প্লাস ডাব্লু বলতে বোঝায় সিস্টেমের ওপর কৃত কার্য, সিস্টেমের ওপর কার্য করা হচ্ছে। তাহলে নিয়মটা দেখো, যখন সিস্টেম নিজে কাজ করছে তখন তার শক্তি কমে যাচ্ছে, তাহলে মাইনাস বসাবো। আর সিস্টেমের উপর কার্য করা হচ্ছে, তাহলে সিস্টেমের উপর কার্য করা হচ্ছে মানে সিস্টেমের উপর কার্য প্রদান করা হচ্ছে, তাহলে সেই কার্যটা পজিটিভ লিখব। তাহলে এখানে নিয়মটা শুধুমাত্র শক্তি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে তার উপর ডিপেন্ডস করে প্লাস ও মাইনাস লিখব। কার্য কিন্তু এক প্রকারের শক্তি, যখন বাইরে থেকে আমরা কোনো কার্য সিস্টেমে প্রদান করব বা সিস্টেমের ওপর কার্য করা হয় তার মানে শক্তি সিস্টেমকে দেওয়া হচ্ছে, তাহলে সেখানে প্লাস লিখব। আর সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে সেই সিস্টেমের শক্তি হ্রাস পাচ্ছে, তাহলে মাইনাস লিখব। এইটা হচ্ছে কার্যের এক্সপ্রেশনের কনভেনশন নিয়ম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।